দেখো, আজকে মূলত আমরা আলোচনা করব হচ্ছে উদ্ভিদের প্রজনন নিয়ে। কার প্রজনন নিয়ে আলোচনা করব? উদ্ভিদের প্রজনন নিয়ে আলোচনা করব। এখন এই উদ্ভিদ প্রজননের জন্য আমাদের কি প্রয়োজন? উদ্ভিদ প্রজননের জন্য আসলে মূলত প্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে ফুল। সেটা কি? ফুল। তাহলে প্রজননের জন্য প্রধান প্রয়োজন হচ্ছে আমাদের ফুল। তাহলে আমরা বলতে পারি যে প্রজননের জন্য আমাদের প্রয়োজন হচ্ছে কি? বিশেষ ধরনের ফুল। এই কেউ স্ক্রিন শেয়ার করবো না প্লিজ। ঠিক আছে? প্রজননের জন্য বিশেষ ধরনের হচ্ছে অঙ্গ যেটা সেটা হচ্ছে আমাদের ফুল। এই যে আমরা পাশে একটা দেখতে পাচ্ছি জবা ফুল। এখন দেখো, এই প্রজননের বিভিন্ন অংশ থাকে। প্রজননের জন্য বিভিন্ন অংশ থাকবে, সে অংশগুলো কি কি সেটা আমাকে জানতে হবে। দেখো, প্রজননের জন্য প্রধান অংশের ভিতর প্রথম হচ্ছে আমাদের আছে পুষ্পাক্ষ। প্রথম যেটা সেটা হচ্ছে পুষ্পাক্ষ। আচ্ছা, পুষ্পাক্ষ। এরপরে আছে আমাদের, এরপরে 2 নম্বর আছে আমাদের বৃতি। এরপরে আছে আমাদের দলমণ্ডল। আমরা আস্তে আস্তে সবগুলো চিনবো, ঠিক আছে? এরপরে থাকবে আমাদের পুংস্তবক। পুংস্তবক। এরপর আছে আমাদের স্ত্রী স্তবক। স্ত্রী স্তবক। তাহলে এটা হচ্ছে, এই যে 5টা অংশ আছে, এই 5টা অংশ হচ্ছে আমাদের প্রজননের অংশ, অর্থাৎ এই 5টা দ্বারাই প্রজনন সম্পূর্ণ হবে। কার প্রজনন? উদ্ভিদের প্রজনন সম্পূর্ণ হবে। এরপরে দেখো, আমরা পড়বো যে এই যে প্রজননের যে 5টা অংশ আছে, এই 5টা অংশের ভিতর কোনটা আদর্শ, কোনটা অনাদর্শ, কোনটা সম্পূর্ণ, কোনটা অসম্পূর্ণ, সেটা আমরা পড়বো। তাহলে দেখো, এখন বলি শুরুতেই আদর্শ ফুল। আদর্শ ফুল। তাহলে দেখো, ওই যে একটু আগে তোমাদের বললাম যে তোমরা 2জন বন্ধু বা ধরো 3জন বন্ধু একসাথে সেলফি উঠাইছো, তো তোমার পাশে আর 2জন আছে, ওই 2জনের ছবি একবার দেখলে তুমি কি বুঝতে পারবা না? বা তোমার পাশে যারা সেলফি উঠেছে অবশ্যই তাদের নাম তুমি বলতে পারবা। তো তেমনই আমাদের স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি আদর্শ ফুল লেখার পরে 2টা ফুল। একটা কি? একটা হচ্ছে জবা, আর একটা হচ্ছে ধুতুরা। একটা ধুতুরা। তো এই 2টা ফুলকেই বলা হয় আদর্শ ফুল। এখন দেখো, আদর্শ ফুল কাকে বলতে পারবো? একটা মানুষকে তো তখনই আদর্শ বলতে পারবো যখন তার ভিতরে ভালো সব গুণগুলো থাকবে। তাহলে দেখো, এই আদর্শ ফুল কাকে বলবো? যে ফুলের যে ফুলের 5টি স্তবক, 5টি স্তবক উপস্থিত থাকে, তাকে আদর্শ ফুল বলে। তাকে আদর্শ ফুল বলে। তাহলে আদর্শ ফুলের উদাহরণ আমি কি কি দিব? এই যে পাশে আমাদের চিত্র দেয়া আছে, একটা হচ্ছে জবা, আর একটা হচ্ছে ধুতুরা। তাহলে আদর্শ ফুল আমি কাকে বলতে পারবো? যে ফুলের 5টা স্তবকে উপস্থিত থাকবে তাকে বলবো আদর্শ ফুল। আপনারা যারা অ্যাটেন্ড আছেন দয়া করে সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন। ক্লাস শেষে আমি কিন্তু রিভিউ নিব যে আপনারা কতটুকু বুঝতে পারলেন। আচ্ছা, তাহলে আদর্শ ফুলের উদাহরণ কি? একটা জবা আর একটা হচ্ছে ধুতুরা, জবা ধুতুরা। আচ্ছা, এরপর আসো, এরপর আমরা পড়বো সম্পূর্ণ ফুল। সম্পূর্ণ ফুল। তাহলে সম্পূর্ণ ফুল কাকে বলতে পারবো? একটা মানুষকে যদি আদর্শ বলতে পারে তাহলে কি তাকে বলতে পারবো না যে সম্পূর্ণ? অবশ্যই বলতে পারবো। তাহলে ওই আদর্শ ফুলের সংজ্ঞা যা, সম্পূর্ণ ফুলের সংজ্ঞা আমি তাই দিতে পারবো, যে কি? যে ফুলের 5টা স্তবকের সবগুলো স্তবক উপস্থিত থাকবে, অর্থাৎ সব স্তবক উপস্থিত থাকবে, সব স্তবক উপস্থিত থাকবে, থাকবে, তাকে কি বলতে পারবো? তাকে সম্পূর্ণ ফুল বলতে পারবো। এখন সম্পূর্ণ ফুলের উদাহরণ কি হবে? আদর্শ ফুলের উদাহরণ যা হবে সম্পূর্ণ ফুলের উদাহরণ তাই হবে। কি কি? এই যে একটা জবা আর একটা হচ্ছে ধুতুরা। বলেন, আদর্শ এবং সম্পূর্ণ ফুল কি বুঝতে পারছেন? রেসপন্স করবেন আমার সাথে। আদর্শ সম্পূর্ণ ফুল কি বুঝতে পারছেন? এই কথা নাই কেন? হ্যাঁ ভাই, হ্যাঁ।
থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে দেখেন, এরপর আমরা দেখব অসম্পূর্ণ ফুল। তাহলে আমরা সম্পূর্ণ ফুল দেখলাম, এখন দেখব অসম্পূর্ণ ফুল। তাহলে অসম্পূর্ণ ফুলের উদাহরণ আমি, অসম্পূর্ণ ফুলটা আসলে কি দেখো, অসম্পূর্ণ ফুল হচ্ছে কি, এই আদর্শ ফুলেরই একটা স্তবক যদি অনুপস্থিত থাকে, মানে পাঁচটা স্তবকের একটা যদি অনুপস্থিত থাকে, ওই যে একটা কথা আছে না, যে কি যত ভালো কাজই করো না কেন, যত ভালো কাজই করো না কেন, এই ভালো কাজের ভিতর হুট করে যদি একটা খারাপ কাজ চলে আসে, একটা খারাপ চলে আসে, তাহলে সে মানুষটার ভালো না, সে মানুষটার কি না, ভালো না। তো তেমনই অসম্পূর্ণ ফুলটাও কেমন, যে কি পাঁচটা স্তবকের একটা স্তবক যদি অনুপস্থিত থাকে, তাহলে সেটাকে বলা হবে অসম্পূর্ণ ফুল। কি বললাম, পাঁচটি স্তবকের একটি স্তবক অনুপস্থিত থাকলে তাকে অসম্পূর্ণ ফুল বলে। মানে পাঁচটা আঙ্গুল, এই মনোযোগ দিবেন প্লিজ, মনোযোগ দিবেন, পাঁচটা আঙ্গুল আছে, এই পাঁচটা আঙ্গুলের ভিতর সাপোজ ধরো এখন নাই, কয়টা আছে, চারটা আছে, তাহলে আমার হাতটা কি সম্পূর্ণ আছে? অবশ্যই নেই। কেন? কারণ আমার হাত তখনই সম্পূর্ণ হতো যখন আমার পাঁচটা নখ থাকতো। তো আমার এখন কি পাঁচটা নখ আছে? নেই, তার মানে আমার হাত কি অসম্পূর্ণ। তাহলে এই অসম্পূর্ণ ফুলের উদাহরণ কি দিতে পারি আমি? দেখো, এই অসম্পূর্ণ ফুলের উদাহরণ দিব আমি, একটা হচ্ছে লাউ, এই যে উপরেরটা হচ্ছে লাউ, আর নিচেরটা হচ্ছে কুমড়া। এই যে নিচে যেটা দেখতেছি এটা হচ্ছে কুমড়া। এখন দেখো, এই লাইয়ের জায়গায় দেখো দুইটা ফুল আছে, এই যে একটা হচ্ছে মহিলা ফুল আর একটা হচ্ছে পুরুষ ফুল। তাহলে এখন আমাকে বলো তো, এই মহিলা ফুলে কি পুরুষ ফুল উপস্থিত আছে? রেসপন্স করবা, মহিলা ফুলে কি কোনো পুরুষ ফুল উপস্থিত আছে? নেই। আর পুরুষ ফুলে কি কোনো মহিলা ফুল উপস্থিত আছে? নেই। তার মানে একটা ফুলে যে কোনো একটা অনুপস্থিত আছে। এরপরে দেখো কুমড়ার ক্ষেত্রে এইখানে কি আমাদের, এই যে এটা কিন্তু পুরুষ ফুল, এই যে দেখো এখানে কোনো কি নেই, গর্ভাশয় নেই। আর এই যে এটাতে কিন্তু গর্ভাশয় আছে। তাহলে যেটাতে গর্ভাশয় থাকবে সেটা হবে স্ত্রী, যেটাতে গর্ভাশয় থাকবে না সেটা হবে পুরুষ। তাহলে একটা ফুলে যদি থাকে সেটা পুরুষই থাকবে, নতুবা সেই জায়গায় স্ত্রী থাকবে, তাহলে যে কোনো একটা অনুপস্থিত থাকতেছে, এই জন্য এটাকে বলবো আমি অসম্পূর্ণ ফুল। অসম্পূর্ণ ফুল কি বুঝতে পারছেন? তাহলে অসম্পূর্ণ ফুলের উদাহরণ হচ্ছে আমাদের, এক্সাম্পল হচ্ছে লাউ, কুমড়া, লাউ, কুমড়া। আশা করি বুঝতে পারছেন। এরপর নেক্সট যাব, এখন আমরা পড়বো বৃত্ত। এখন কি পড়বো? বৃত্ত। আচ্ছা, দেখেন সাইডে আমরা কিছু একটা দেখতে পাচ্তেছি, গেস করো তো এটা কি, বলেন এই মেসেজ করে জানাবেন যে এটা কি ফুল। হ্যাঁ, লাফিজ মোজাম্মেল শেষ পর্যন্ত ক্লাস করবেন, ঠিক আছে? দেখেন এটা আমরা দেখতে পাচ্তেছি হাতি সুর, এটা দেখা যাচ্ছে হচ্ছে হাতি সুর। এখন দেখেন, এই বিদ্যনে আমরা কথা বলবো, আমরা যে আমরা ফুলের বিদ্যনেও কথা বলবো, ফলের বিদ্যনেও কথা বলবো। তাহলে শুরুতে বলি যে ফুলের ক্ষেত্রে, তাহলে ফুলের যদি বিদ্য উপস্থিত থাকে, বিদ্য উপস্থিত থাকলে সেটাকে বলবো সবিদ্য। কি বলবো? সবিদ্য। আর যদি ফুলের ক্ষেত্রে বিদ্য উপস্থিত, বিদ্য উপস্থিত না থাকলে তাকে বলা হবে অবিদ্যক। তাকে কি বলা হবে? অবিদ্যক বলা হবে। এখন দেখো তো, এই অবিদ্যুকের উদাহরণ কি দিছিলাম আপনাদের ক্লাসে, যে ক্লাসে বাদ দেবো, আমরা এখানে আসেন দেখেন, এই যে ফুলটা দেখতে পাচ্তেছি এটাই কিন্তু হাতিশুর ফুল। হাতিশুর কেন নামকরণ করা হয়েছে? হয়তো বা এটা দেখতে হাতির সুরের নেই, এই জন্য এটার নামকরণ করা হয়েছে হাতিশুর। এখন দেখো এই উদ্ভিদটার বা এই ফুলটার কিন্তু কোনো রকম বোটা নেই, দেখো এটা কিন্তু গাছ, এটা কিন্তু পুরো গাছ, এটার কিন্তু কোনো বোটা নেই। তাহলে এই জন্য আমি বলতে পারি যে বিদ্য অনুপস্থিত যে ফুলে সেটাকে বলা হচ্ছে অবিদ্যক। তাহলে এই অবিদ্যকের উদাহরণকে হাতিশুর, হাতি
শুল। অবিদ্যকের উদাহরণ কি? হাতি শুল। তাহলে বিদ্য উপস্থিত থাকলে তাকে বলবো সবিদ্য, আর যদি অনুপস্থিত থাকে তাহলে হবে অবিদ্য। এটা বুঝতে পারছেন? এরপর আমরা ফল নিয়ে কথা বলবো। ফলের ক্ষেত্রে যদি বিদ্য উপস্থিত থাকে, বিদ্য, সরি, বিদ্য থাকলে সেটাকে বলবো পিটিওলেট, পিটিওলেট। আর যদি ফলের ক্ষেত্রে বৃত্ত না থাকে, না থাকলে, তাহলে বৃত্ত না থাকলে সেটাকে বলবো সেসাইল। কি বলবো? সরি, সেসাইল বলবো, সেসাইল। এখন কথা হচ্ছে কোন ফল আছে, কোন ফল আছে যেটা দিয়ে কোনো রকম বোটা নেই? বলো, কমেন্টে জানাবো। হ্যাঁ, আচ্ছা দেখো, ফল কিন্তু সেটাতে বোটা নেই, সেটা হচ্ছে আমাদের আনারস। সেটাকে আনারস। তাহলে দেখো, বিদ্যুৎ আমরা ফুলের ক্ষেত্রেও পড়লাম, ফলের ক্ষেত্রেও পড়লাম। তাহলে ফুলের ক্ষেত্রে যদি বিদ্য উপস্থিত থাকে তাহলে সেটাকে বলি আমরা সবিদ্য। ফুলের ক্ষেত্রে যদি বিদ্য উপস্থিত না থাকে তাহলে সেটাকে বলা হয় অবিদ্য। তাহলে অবিদ্যকের উদাহরণ কি আমাদের লাগবে? সেটা হচ্ছে হাতিশুল। আর ফলের ক্ষেত্রে যদি বিদ্য থাকে সেটাকে বলা হবে পিটুওলেট, আর যদি বিদ্য না থাকে সেটাকে বলা হবে সেসাইল। তাহলে সেসাইল যুক্ত কে? আনারস। বুঝতে পারছি? নেক্সটে যাব। এখন দেখেন, আমরা পড়বো লিঙ্গ নির্ধারণ বা লিঙ্গ পড়বো, উভলিঙ্গ পড়বো, উভলিঙ্গ। এই উভলিঙ্গ মানে কি বলতো? যে ফুলে পুং স্তবক এবং স্ত্রী স্তবক উভয়ই থাকবে, তাহলে উভলিঙ্গ হচ্ছে কি? পুং স্তবক প্লাস স্ত্রী স্তবক উভয় থাকবে, সেটাকে কি লিঙ্গ বলা হবে? সেটাকে বলা হবে উভলিঙ্গ। তাহলে যে ফুলে পুংস্তবক এবং স্ত্রীস্তবক উভয় থাকে সেটাকে বলা হয় উভলিঙ্গ। তাহলে দেখেন তো, এই যে আমরা জবা ফুলে দেখতেছি, এই যে হলুদ বর্ণের যেগুলো, এই যে হলুদ বর্ণের এই জায়গাগুলো, যে এইগুলোই কিন্তু পুংস্তবক। এই যে হলুদ বর্ণের, দেখেন একটু দেখেন, হলুদ বর্ণের এই যে ফুলের মাথায় যেগুলো আছে হলুদ বর্ণের দেখতে পাচ্তেছি আমরা, এগুলো বলা হচ্ছে পুংস্তবক। আর স্ত্রীস্তবক কোথায়? এই যে ফুলের ভিতরে যেটা থাকবে, ভিতরের দিকে যেটা থাকবে এটাকে বলা হয় স্ত্রীস্তবক। তাহলে যে ফুলে পুং এবং স্ত্রী উভয় থাকে সেটাকে বলা হয় উভলিঙ্গ। তাহলে উভলিঙ্গের উদাহরণ কি? এই যে সাইডে আমরা চিত্র দেখতে পাচ্ছি, উভলিঙ্গের উদাহরণ হচ্ছে জবা এবং ধুতুরা। তাহলে উভলিঙ্গের উদাহরণ আমি দিতে পারি জবা প্লাস ধুতুরা, কারণ ধুতুরাতে পুং এবং স্ত্রী উভয় থাকবে। বুঝতে পারছেন এটা? নেক্সট যাবো আমরা। এখন পড়বো আমরা এক লিঙ্গ ফুল। এক লিঙ্গ ফুল মানে ফুলের কিন্তু জাত একটাই, ফুলের জাত একটাই, মানে এটা লাউ ফুল হবে অথবা কুমড়া ফুল হবে। দেখো, তাহলে এক লিঙ্গ ফুল কাকে বলবো? যে ফুলে, যে ফুলে পুং এবং স্ত্রী স্তবকে যে কোনো একটি, যে কোনো একটি উপস্থিত, তাকে কি বলা হবে? তাকে এক লিঙ্গ ফুল বলে। তাহলে দেখো কি বললাম, যে ফুলে পুং এবং স্ত্রী স্তবকের যে কোনো একটি উপস্থিত তাকে বলা হয় এক লিঙ্গ। তাহলে দেখো তো, প্রথমে যে ফুলটা দেখতে পাচ্তেছি এটা কিন্তু আমাদের লাউ, সাসি লাউ, ঠিক আছে। আর নিচে যে ফুলটা দেখতে পাচ্তেছি এটা হচ্ছে কুবড়া। এখন দেখো তো, আমি যদি এই ফুলটারই উদাহরণ দিই, শুধু এই ফুল, তাহলে দেখো তো এই ফুলে কি আমাদের পুং আছে, মানে পুরুষ আছে? পুরুষ কিন্তু নাই। কিভাবে চিনবো? দেখো, যে ফুলের গর্ভাশয়টা থাকবে না, এই যে এখানে কিন্তু গর্ভাশয় নেই, কিন্তু এই যে এই ফুলে গর্ভাশয় আছে, এই যে এটাই গর্ভাশয়, ঠিক আছে। এটা ফলে পরিণত হচ্ছে।
তাহলে এইটা আছে, এই জন্য এখানে কি নেই, পুরুষ নেই। আর এখানে কি আছে, এখানে পুরুষ আছে কিন্তু স্ত্রী নেই, কিন্তু কি নেই, স্ত্রী নেই। তাহলে দেখো তো, যে ফুলে একটা, যে কোনো একটা স্তাবক উপস্থিত থাকবে, সেটা হতে পারে পুরুষ, হতে পারে স্ত্রী, তাহলে সেটাকে বলা হয় এক লিঙ্গ। তাহলে এক লিঙ্গের উদাহরণ কি পাচ্ছি আমরা, এই যে লাউ পাচ্ছি যেটাকে বলা হয় সাচি লাউ, আর একটা কোবরা পাচ্ছি যেটাকে বলা হয় চাল কোবরা। তাহলে এক্সাম্পল আমি বলতে পারি যে কি, লাউ এবং কি কোবরা, লাউ এবং কোবরা। এক লিঙ্গ ফুল বুঝতে পারছেন। এরপরে যাব আমরা ক্লিপ ফুল। ক্লিপ ফুল, আচ্ছা এই যে পাশে যে ফুলটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কলাবতী, কলাবতী। এই ফুলকে বলা হয় ক্লিপ ফুল। কেন বলা হয়, কারণ এর ভিতর কোনোটাই থাকবে না, স্ত্রীও থাকবে না, পুরুষও থাকবে না। স্ত্রী স্তাবক প্লাস পুং স্তাবক, এর কোনোটি থাকবে না। এই যে কোনো দ্বারা বুঝালাম। তাহলে উদাহরণ কি, কলাবতী। এখন আমাকে একটু বলেন তো, এই যে আমি প্রথম থেকে যে পড়ালাম, যে কি প্রজননের জন্য আমাদের কি কি লাগবে, ফুল লাগবে উদ্ভিদের প্রজননের জন্য। এই ফুলের আমাদের পাঁচটা অংশ লাগবে বা পাঁচটা স্তবক লাগবে। সেটা হচ্ছে পুষ্পাক্ষ, বৃতি, দলমণ্ডল, পুংস্তবক, স্ত্রীস্তবক। এই যে দেখো, পুষ্পাক্ষ, বৃতি, দলমণ্ডল, পুংস্তবক, স্ত্রীস্তবক, পাঁচটা। এরপর আমরা দেখবো যে আদর্শ ফুল। আদর্শ ফুল কি ছিল আমাদের, জবা ছিল, ধুতুরা ছিল। আদর্শ ফুল কাকে বলবো, যাতে পাঁচটা স্তবক উপস্থিত থাকবে, সেটাকে বলা হবে আদর্শ ফুল। সম্পূর্ণ ফুল কাকে বলবো, সম্পূর্ণ ফুল তাকে বলা যাবে যে ফুলের পাঁচটা স্তবক উপস্থিত থাকবে, সেটাই কি ফুল, সম্পূর্ণ ফুল। এরপরে দেখেন অসম্পূর্ণ ফুল কি, যে ফুলে পাঁচটা স্তবকের একটা স্তবক অনুপস্থিত থাকবে, সেটাকে বলা হবে অসম্পূর্ণ ফুল। যেমন হাত দ্বারা বুঝাইছিলাম, হাতে পাঁচটা আঙ্গুল থাকবে, এর একটা যদি অনুপস্থিত থাকবে তাহলে চারটা থাকে, তার মানে কি অনুপস্থিত আছে একটা, এই জন্য অসম্পূর্ণ। এরপরে বৃদ্ধ পড়বো আমরা। ফুলের ক্ষেত্রে বৃদ্ধ থাকবে, ফলের ক্ষেত্রেও বৃদ্ধ থাকবে। বৃদ্ধটা কি আসলে বোটা বোঝাচ্ছে, কি বোঝাচ্ছে, বোটা বোঝাচ্ছে। তাহলে ফুলের ক্ষেত্রে বৃদ্ধ উপস্থিত থাকলে সেটাকে বলবো সবৃদ্ধ। আর যদি বৃদ্ধ উপস্থিত না থাকে সেটাকে বলবো অবৃদ্ধ। অবৃদ্ধকের উদাহরণ কি, হাতিসুর। ফলের ক্ষেত্রে বৃদ্ধ থাকলে পিটুয়েলেট, বৃদ্ধ না থাকলে সেসাইল। সেসাইলের উদাহরণ কি, আনারস। সেসাইলের উদাহরণ আনারস। এরপরে যাব আমরা লিঙ্গর ক্ষেত্রে। উভলিঙ্গ মানে কি, একটা ফুলেই স্ত্রী এবং পুং উভয় উপস্থিত থাকবে, সেটাকে বলবো উভলিঙ্গ। উভলিঙ্গের উদাহরণ কি, জবা এবং ধতুরা। একলিঙ্গ ফুল কি, যে ফুলে পুং এবং স্ত্রী স্তবকের যে কোনো একটা উপস্থিত থাকবে, সেটাকে বলা হবে একলিঙ্গ। একলিঙ্গের উদাহরণ কি, লাউ এবং কোবরা। এরপর দেখো ক্লিপ ফুল কি, যে ফুলে স্ত্রী স্তবক এবং পুং স্তবকের কোনোটি থাকবে না, সেটাকে বলা হবে কি ফুল, ক্লিপ ফুল। আশা করবো আপনারা এতটুকু বুঝতে পারছেন। এখন জাস্ট একটু দেখেন, আপনাদের জবা ফুলটা অঙ্কন করে একটু দেখানোর চেষ্টা করবেন। দেখেন, এই যে প্রথমে তো আমরা যেটা অঙ্কন করব, এটা হচ্ছে আমাদের গর্ভমুণ্ড। এটা কি মুণ্ড, গর্ভমুণ্ড। ওই যে ক্লাস নিচ্ছে আসতেছি 5 মিনিট। 5 মিনিট। হ্যাঁ, আচ্ছা, যাচ্ছে যাচ্ছে। তুমি কোথায়? দেখো এখানে গর্ভমুণ্ড পাঁচটা থাকবে, আসতেছি 5 মিনিট, শেষ করে দিচ্ছি। পাঁচটা গর্ভমুণ্ড থাকবে। এরপরে দেখো আমরা একটু দলমণ্ডল অঙ্কন করব। দলমণ্ডল থাকবে পাঁচটি, তিনটি, চারটি, পাঁচটি। দেখো, দেখো এতটুকু পর্যন্ত আমি যা অঙ্কন করছি, এই এতটুকু হচ্ছে আমাদের একটা ফুলের স্ত্রী স্তবক বোঝাচ্ছে বা স্ত্রী ফুল বোঝাচ্ছে একটা ফুলের। যখন দেখো আমি এই যে এই দানাগুলো দিব, তখন বোঝাবে যে এই ফুলটা উভলিঙ্গ। কি বোঝাবে,
এই ফুলটা উভলিঙ্গ বোঝাবে। যারা আমার অফলাইনে ক্লাস করছো তারা আশা করি এটা বুঝতে পারতেছো সুন্দরভাবে, কারণ তোমাদের এত সুন্দর করে আমি প্র্যাকটিক্যাল করাইছি যে এটা তোমাদের একদম মানে মেনিনজেস মানে মস্তিষ্কে গেঁথে যাওয়ার কথা। ঠিক আছে, তাহলে দেখো, এই যে এটাকে বলা হচ্ছে গর্ভমুণ্ড। গর্ভমুণ্ড, এটাকে বলা হচ্ছে দলমণ্ডল। নেক্সট ক্লাসে আমরা এটা নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব। এই যে এটাকে বলা হচ্ছে পুষ্পাক্ষ, এটাকে বলা হচ্ছে পুষ্পাক্ষ। এরপর দেখো এটাকে বলা হচ্ছে বৃতি, এটাকে বলা হচ্ছে বৃন্ত। আর এই যে দণ্ড যেটা দাঁড়িয়ে আছে এটাকে বলা হচ্ছে গর্ভদণ্ড। আর এই যে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র যেগুলো অঙ্কন করছে এটাকে বলা হচ্ছে পুংস্তব। পুংস্তবক। আচ্ছা, আজকে আমাদের ক্লাস এতটুকুই থাকবে। তার আগে আপনারা একটু রেসপন্স করে আমাকে জানাবেন যে আজকে যতটুকু অর্থাৎ ক্লাসে বুঝলাম এতটুকু আপনারা বুঝতে পারছেন কি না, রেসপন্স করবেন সবাই। জি, হ্যাঁ ভাই বুঝছি। বুঝতে পারছেন? হ্যাঁ ভাই। থ্যাংক ইউ, আজকে এতটুকুই।